রায়হান, আমার স্বামী। উনি রুমে আসার পর উঠে এগিয়ে গেলাম ওনার দিকে এবং সালাম করে উঠে দাঁড়ালাম। আসলে ভাবি শিখিয়ে দিয়ে গিয়েছে, এটাই নাকি নিয়ম। জানি না উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কি ভাবলেন। এরপর আমার মাথায় হাত রাখলো এবং মুখে দুষ্টুমির হাসি নিয়ে বলল, দোয়া করি তোমার স্বামী দীর্ঘজীবী হোক, সুখে শান্তিতে ভরে উঠুক তোমাদের সংসার জীবন। কেমন বজ্জাত আপনারাই বলুন। এরে তুলে তো আছাড়, 2 আছাড় মারা উচিত। যাহ বাবা, এটা কি হলো? কষ্ট করে সালাম করলাম আমি, আর সে দোয়া করলো শুধু নিজের জন্য। হ্যাঁ না, এই বর তো দেখছি সুবিধার না বেশি। বেচারি মনে মনে কথাগুলো ভাবছে আর রাগে ফুলছে। এদিকে রায়হান মৌকে দেখে মিটিমিটি হাসছে। কি ব্যাপার? হ্যাঁ, এইভাবে দাঁড়িয়ে রাত পার করার চিন্তা ভাবনা আছে নাকি? যাও জলদি ফ্রেশ হয়ে এসো। মৌ কিছু না বলে হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে রায়হানকে আর দেখতে পায় না। তাই মৌ আর কোনো কথা না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। একটু পর হঠাৎ ফোনের শব্দে মৌয়ের কাঁচা ঘুমটা ভেঙে যায়। হ্যালো, ছাদে আসো তো একটু। এখন এত রাতে? হ্যাঁ, আমি অপেক্ষা করছি। 5 মিনিটের মাঝে না আসলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। এটুকু বলে ফোন রেখে দেয়। আজব মানুষ, এত রাতে ছাদে যাওয়ার কি দরকার? তার উপর কথায় কোনো রসকস নাই, অসহ্য লোক একটা। মৌ একটা কাঁটা দিয়ে চুলে খোপা করে ছাদে গেল। গিয়ে দেখে রায়হান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। মৌ গিয়ে রায়হানের সাথে দাঁড়ালো। একবার আর চোখে রায়হানকে দেখে চোখ সরিয়ে নিল। এখন দুজন এক ধ্যানে চাঁদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রায়হান মৌয়ের চুলের কাঁটা খুলে দিল। এমন আচমকা করায় মৌ রায়হানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রায়হান মৌয়ের তাকানো বুঝতে পেরে বলে, কেউ উঠতে চাইলে তাকে বেঁধে রাখতে হয় না, বুঝলেন মহারানী? মৌ মুচকি হেসে আগের ন্যায় সামনে তাকায়। এদিকে মৌয়ের চুলগুলো বাতাসে দোল খাচ্ছে আর রায়হান মুগ্ধ নয়নে তা দেখছে। মৌয়ের সাথে চোখাচোখি হওয়ার পর চোখ সরিয়ে নিল। সকল নীরবতা ভেঙে রায়হান বলে ওঠে, চাঁদটাকে আজ একটু বেশি সুন্দর লাগছে তাই না? কোথায়? একে তো রোজ যেমন দেখি। রায়হান দীর্ঘ নিঃশ্বাস ফেলে হালকা হেসে বলল, সব চাঁদ এক না, আজ প্রথম চাঁদের সামনে আরেক চাঁদকে নিয়ে দাঁড়িয়ে আছি। এভাবে অনেকক্ষণ কথা বলে রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকালে হালকা পানির ছিটায় রায়হানের ঘুম ভাঙলো। রায়হান চোখ খুলে দেখলো মৌ দাঁড়িয়ে ভীতু চোখে তাকিয়ে আছে তার দিকে। চুল ভেজা, টপ টপ করে পানি পড়ছে, লাল টুকটুকে শাড়ি পরেছে মৌ। রায়হান কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকলো। খাট থেকে উঠে মৌয়ের কাছে এগিয়ে গেল আর মৌ ভয়ে পেছাচ্ছে। রায়হান এগোতে এগোতে মৌকে দেয়ালের সাথে মিশিয়ে ফেললো। এদিকে ভয়ে বেচারির হার্টবিট বেড়ে গেছে। আসলে সরি, আমি বুঝতে পারিনি। রায়হান কিছু না বলে মৌয়ের আরো কাছে গিয়ে ওর কপালে আলতো করে নিজের ঠোঁটের স্পর্শ দিল। মৌ রায়হানের ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল আর চোখ বন্ধ করে নিল। রায়হান মৌয়ের এমন লজ্জায় লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ। মুচকি হেসে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মৌ চোখ বুজে কতক্ষণ ছিল তা খেয়াল নেই, তবে রায়হানের ছোঁয়া পেতে মন যেন উতলা হয়ে যাচ্ছে। হঠাৎ দরজার শব্দে ঘোর কাটে আর আশেপাশে রায়হানকে না দেখতে পেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মাথায় ঘুমটা টেনে দরজা খুললাম। দেখি আমার একমাত্র ননদ এসছে, আমার বরের ছোট বোন। নাম অবশ্য জানি না, আমি আসলে বলেছিল একবার কিন্তু ভুলে গেছি। শুধু এতটুকু জানি সম্পর্কে আমার ননদ হয়। শুভ সকাল ভাবি। ভাবি চলুন আমার সাথে, নাস্তা করবেন, মা অপেক্ষা করছে। শুভ সকাল ননদিনী, কিন্তু আপনার ভাইয়া তো এখনো ফ্রেশ হচ্ছেন, উনি এলে না হয়। ভাবি, এটা কিন্তু একদম ঠিক না। আমি তোমার বয়সী আর প্লাস ছোট, তাই নো আপনি আপনি। আর হ্যাঁ, সমস্যা নেই, ভাইয়া চলে আসবে। এখন আপনি চলুন তো আমার সাথে। আমি আর না করতে পারলাম না, ও হাত ধরে আমায় নিয়ে গেল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। রায়হান ঘুম থেকে উঠেছে? জি মা। ও আর হ্যাঁ, কোনো কিছু দরকার হলে লজ্জা না করে আমাকে বা নিশাদকে বলবে। ঠিক আছে, যাক, এই সুযোগে একমাত্র ননদিনীর নামটা জানা হয়ে গেল। আচ্ছা, এখন নাস্তা করে নাও জলদি, একটু পর অনেকে আসবে তোমাকে দেখতে। আর নিশাদ, তুইও বসে পড়। যতই হোক নতুন বউ, তাই কথা না বাড়িয়ে বসে পড়লাম। তবে যা বুঝলাম আমার শাশুড়ি মা অনেক ভালো। নাস্তা শেষে নিশাদ আবারও আমার হাত ধরে রুমে নিয়ে যাচ্ছে। আমি রুমে যাওয়ার সাথে সাথে উনি বেরিয়ে পড়লেন, একবার তাকালেনও না আমার দিকে। নিশাদ লাগেজ থেকে একটা শাড়ি বের করে সামনে ধরে বলে, ভাবি শাড়িটা কেমন? অনেক সুন্দর, তোমার বর কিনেছে তোমার জন্য। আমি কিছু বলবো এর মাঝে একটা মেয়ে রুমে প্রবেশ করে।
একেও দেখেছি আমার বিয়েতে, কিন্তু নাম জানি না। ভাবি কেমন আছেন? এই তো ভালো, তুমি? আমিও ভালো। তা আমি যদি তুমি করে বলি তাহলে মাইন্ড করবে? না, মাইন্ড করব কেন? থ্যাঙ্কস ভাবি। এই হয়েছে তোর, এবার যে কাজের জন্য এসছিস সে কাজ কর। আর ভাবি, এই হচ্ছে সিফা, আমার কাজিন প্লাস বেস্টু। ও আচ্ছা। আচ্ছা ভাবি, আমরা তোমার ননদ হই, তাই আমাদের তোমায় কিন্তু বলাই লাগবে, না তো আমরা মানছি না। কি বলা লাগবে আমায়? ইস রে, বুঝিও বুঝে না দেখছিস শিপু। তাই তো দেখছি। আরে ভাবি, কাল রাতের বর্ণনা আর কি, আমরা এত সুন্দর করে বাসর ঘর সাজিয়ে দিয়ে গেলাম আর আমাদের বলবে না? ওদের কথা শুনে বেশ অবাক হলাম। বাবা রে বাবা, দুইটা কি পাক না! এমন দুষ্টুমি ভঙ্গি নিয়ে কথাগুলো বলবে আমি কল্পনাও করিনি। আহারে নিশু, দেখছি ভাবি কেমন লজ্জায় লাল পিলা হয়ে যাচ্ছে। এর মানে ডাল মে কুছ কালা হে। কুচকিয়া, আমার তো পুরো ডালি তো কালামনি হচ্ছে। আমি আমতা আমতা করে যাচ্ছি, কি বলবো বুঝছি না। মেয়ে দুটো আচ্ছা দুষ্টু, দেখছে লজ্জা পাচ্ছি, তারপরেও আরো বেশি করে জিজ্ঞেস করে চলেছে। আমি আর কি বলবো, তোমরা আগে বিয়ে করো, এরপর নিজেরাই জেনে যাবে। এই তোরা যা, মা তোদের নিচে ডাকছে। আচ্ছা ভাবি, আমরা একটু পরে এসে তোমায় গয়নাগুলো পরিয়ে দিচ্ছি, বাই। আচ্ছা। নিশাদ এবং শিফা রুম থেকে বেরিয়ে পড়ার সাথে সাথে তিনি দরজা লাগিয়ে দিলেন। এরপর বিছানায় শোয়া হয়ে বললেন, এই মেয়ে, জলদি এদিকে এসো। এই রে, ভালোই ক্ষেপে আছে মনে হচ্ছে। একটু আগ পর্যন্ত তো ভালোই ছিল। উফ, আগে জানতাম নারীর মন বোঝা নাকি কঠিন, এখন তো দেখছি বর জাতির মন বোঝা আরো বেশি কঠিন। রাতে যতটা ভালো ভেবেছি ততটা না, অসহ্য। কি আর করার, গেলাম ওনার কাছে। জি। পা টিপে দাও। কি? হ্যাঁ, বেশি কথা না বলে জলদি করো, এটাই তোমার শাস্তি। শাস্তি? আমি কি করেছি? কি করেছো সেটা আবার জিজ্ঞেস করছো? সকালে আমি তোমায় আদর করলাম, কিন্তু তুমি আমায় করলে না কেন? এইভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, আহা, আমায় আদর না করে ম্যাডাম কি সুন্দর একা নাস্তা করতে চলে গেলেন। এই তো দেখছি আচ্ছা নির্লজ্জ মানুষ। এর জন্য বলি আমার ননদগুলো কেন এরকম হয়েছে। কি হলো, এখনো এভাবে দাঁড়িয়ে আছো যে? আমাকে আমার ভাগের আদরটা করে দাও, নয়তো আজ সারা দিন তুমি পা টিপে দেবে। কি করব কিছু ভেবে পাচ্ছি না। লোকটা বুঝতে পারছে আমি লজ্জা পাচ্ছি, তারপরেও এভাবে বলছে। রায়হান উঠে এসে মৌয়ের পাশে দাঁড়ালো। থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তুলে মৌকে এক নজর দেখে নিল। আজ মৌ লাল আর নীল রঙের মিক্স শাড়ি পরেছে, চুলগুলো খোপা করে রেখেছে, চোখে মোটা করে কাজল লাগানো, হাত ভরা লাল এবং নীল রঙের মিক্স চুড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কপালে লাল টিপ, সব মিলিয়ে এ যেন এক হুড়পড়ি। জানো, তোমার এই লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা যে আমার খুব প্রিয়। মৌয়ের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বললাম। ও মুচকি হেসে দরজা খুলে চলে যেতে নিলে ওর হাত ধরে নি। আজকে আমি আবার তোমার প্রেমে পড়ে গেলাম বলে মৌকে পেছন থেকে জড়িয়ে ধরলো। এদিকে মৌ কোনো কথা বলতে পারছে না, লজ্জা যেন গ্রাস করে ফেলেছে তাকে। রায়হান এক হাত মৌয়ের পেটে রাখে আর এক হাত দিয়ে জড়িয়ে ধরে। রায়হানের হাত মৌয়ের পেটে স্লাইড করতে থাকে। মৌ রায়হানের ছোঁয়া পেয়ে শিহরিত হয়ে ওঠে, এক প্রকার পাগল করে দেয় তাকে। রায়হান চোখ বুঝে মৌয়ের চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে থাকে। রায়হান মৌকে তার দিকে ফিরিয়ে নেয়, আর রায়হানের চোখ পড়ে মৌয়ের ওই লাল ঠোঁটের ওপরে। নেশাভরা চোখে তাকিয়ে থাকে। মৌ রায়হানের থেকে ছাড়িয়ে চলে যেতে চাইলে রায়হান হাত টেনে ধরে বুকের সাথে লেপ্টে রাখে। মৌ পরম সুখে রায়হানের বুকে মাথা রাখে। রায়হান আস্তে আস্তে মৌয়ের ঠোঁটের দিকে এগিয়ে যায়। মৌ চোখ খিচে বন্ধ করে আছে। রায়হান যখন কিস করতে যাবে তখন নিশাত এবং সিফা বলে ওঠে, এই রে, আমরা কিন্তু কিচ্ছু দেখিনি। নিশাত ও শিফাকে দেখে মৌ লজ্জা পেয়ে তাড়াতাড়ি রায়হানের থেকে দূরে সরে যায়। আমরা কি এবার চোখ খুলতে পারি? চোখের থেকে হাত একটু ফাঁক করে বলে, আচ্ছা, তোমরা রোমান্স করবে, তা দরজাটা একটু বন্ধ করে করলেই তো আর কেউ তোমাদের ডিস্টার্ব করতো না। অনেক পাকা হয়ে গেছিস তোরা। দাঁড়া, আজই আম্মু আব্বুকে বলবো তোদের বিয়ের ব্যবস্থা করতে। ভাইয়া, লাগছে তো। দেখ ভাইয়া, ভালোই ভালোই ছেড়ে দাও, না তো যা দেখেছি তা 5 কান হতে সময় লাগবে না। রায়হান আর কিছু না বলে কান ছেড়ে দেয়। দুজনে মৌয়ের কাছে এসে বলে, মাশাআল্লাহ, আজকে আমার ভাবিকে খুব সুন্দর দেখাচ্ছে।
এর জন্যই তো যে কেউ প্রেমে পড়ে যেতে পারে। থু থু, কার নজর যেন না লাগে। রায়হানের দিকে তাকিয়ে বলে। রায়হান রাগীভাবে ওদের দিকে তাকানোর সাথে সাথে দুইজন চুপসে হয়ে যায়। ভাইয়া, আমরা ভাবিকে নিয়ে গেলাম। বলেই দুইজন বেরিয়ে পড়ে রায়হান কিছু বলার আগে। সন্ধ্যায় ভাইয়া স্টেজে আয়, ছবি তুলবো। মুচকি হাসি দিয়ে স্টেজে উঠে মৌয়ের পাশে বসে যায়। ক্যামেরাম্যানের দেয়া নির্দেশ মতে একের পর এক ছবি তুলতে থাকে। ছবি তোলার মধ্যেই রায়হান মৌকে আস্তে করে বলে, কিভাবে তোমার প্রশংসা করব বলো তো? হায়, তোমার থেকে তো চোখই সরাতে পারছি না। এত সুন্দর বউ নিয়ে তো ভয়ই হয়, না জানি আবার কখনকার নজর লেগে যায়। এসব বাদ দেন আর সামনে তাকান, লোকে মন্দ বলবে। আরে আমি ভাই, ভালো করে দাঁড়াতে কি লজ্জা লাগছে তোর? উফ, তোদের জ্বালা আর ভালো লাগছে না। নে এবার হয়েছে। বলে মৌকে পেছন দিয়ে জড়িয়ে ধরে রায়হান। সেই হয়েছে। রিসেপশনের সব গেস্টরা খুব প্রশংসা করে। খুব হাসি খুশিতে মৌ রায়হানের বিয়ের 1 মাস হয়ে যায়। খালা, আপনি মাছটা ভাজুন, আমি দেখে আসি কে আসছে। আসছি। উফ, এই অসময়ে আবার কে এলো? দরজা খুলে মৌয়ের হাত পা যেন ঠান্ডা হয়ে গেছে। ও যেন নিচের চোখে বিশ্বাস করতে পারছে না। কতদিন পর আবারও সেই চিরচেনা মুখ। ও আল্লাহ, কি হয়েছে আমার ছেলের? বলে রায়হানকে জড়িয়ে কেঁদে ওঠে। মা, আমি ঠিক আছি, সামান্য পায়ে একটু ব্যথা পেয়েছি। ভাগ্য ভালো উনি সাথে ছিল, নয়তো কি যে হতো। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে উদ্দেশ্য করে বলে, ভাই, আপনি কি তবে একটু বেশি বলছেন? আমি শুধুমাত্র আমার কর্তব্য পালন করছি। বলে রায়হানকে সোফায় বসিয়ে দেয়। বৌমা, কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, কিছু নাস্তার ব্যবস্থা করো। জি। এতক্ষণে মৌ যেন একটা ঘোরের মাঝে ছিল। সবকিছু যেন এলোমেলো লাগছে। সবাইকে চা বিস্কুট দিয়ে এক কোণে দাঁড়িয়ে রইল মৌ। তা বাবা, তোমার নাম কি? শান্ত রহমান। এখানে কোথায় থাকো তুমি, আর কি করো? আসলে আমি এখানে চাকরির জন্য এসেছিলাম, আর আপাতত একটা ফ্রেন্ডের ম্যাচে কিছুদিন থাকছি। আচ্ছা, কিছু ভেবে একটা কার্ড এগিয়ে দিয়ে বলে, এই কার্ডে থাকা ঠিকানায় কাল সকালে চলে যেও, আশা করি তোমার উপকার হবে। ধন্যবাদ। আচ্ছা, আমি আজ আসি তাহলে, অন্যদিন দেখা হবে। তা কেন, দুপুরের খাবার খেয়ে এরপর যেও। তা হয় না আন্টি, আসলে আমার একটু কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে, অন্যদিন খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে। বৌমা, তুমি? ইশারায় মৌকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে বলে। মৌ মাথা নেড়ে হ্যাঁ বলে। কেমন আছে মো? মৌয়ের কোনো প্রতি উত্তর না পেয়ে পুনরায় বলে ওঠে, এখনো রেগে আছো? আমাকে কি ক্ষমা করা যায় না? যে ভুল করে ক্ষমাটা তাকে করা যায়, কিন্তু আপনি কখনো কোনো ভুল করেননি। যা ভুল আমি করেছি, সো আই এম সরি। আর কখনো দয়া করে এখানে আসবেন না। মো শান্ত কিছু বলার আগে মৌ ঠাস করে মুখের উপর দরজা লাগিয়ে দেয়। দৌড়ে ওয়াশরুমে গেলাম, শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে বসে কান্না শুরু করলাম। অনেক কাঁদলাম। অতীত আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে, যা আমি কখনো মনে করতে চাই না। রাতে কি ব্যাপার, আজ অনেক চুপচাপ মনে হচ্ছে? না, তেমন কিছু না। আপনার এখন রেস্টের দরকার। উঠে আসতে গেলেন কেন? আমার জান এখানে থাকলে আমি কি আর রুমে থাকতে পারি? বলে মৌকে জড়িয়ে ধরে। মৌ পরম আবেশে স্বামীর বুকে মাথা রাখে। কেন জানি আজ বারবার পুরনো দিনগুলো খুব মনে পড়ছে। বর্তমানে পরিচিত হবার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফেসবুক। ঠিক শান্তর সাথেও আমার পরিচয়টা হয় ফেসবুকে। তবে হাই হ্যালো কেমন আছো, আমাদের কথা জাস্ট এতটুকুর মাঝে সীমাবদ্ধ থাকতো। অনেকদিন পর কি মনে হলো মৌ ঠিক করে এভাবে হাই হ্যালো বাদে আজ সরাসরি শান্তর সাথে ফ্রেন্ডশিপ করবে। যেই ভাবা সেই কাজ। শান্ত রাতে অ্যাক্টিভ হয় এবং মৌকে SMS করে, হে হাউ আর ইউ? মৌ সাথে সাথে রিপ্লাই দেয়, ফাইন। আচ্ছা, আপনি কি এখন ফ্রি আছেন? কেন বলুন তো? না, আসলে আমাদের মাঝে তেমন কথা হয় না, শুধু হাই হ্যালো ছাড়া, তাই আর কি। হা হা হা। আচ্ছা, এই ব্যাপার। ওকে ম্যাডাম, আজ অনেক কথা বলবো হবে। সেই দিন আমাদের সম্পর্কের নামকরণ হয়, আর সেটা হচ্ছে বন্ধুত্ব। কথায় কথায় একে অন্যের সম্পর্কে অনেকটা জানি। ধীরে ধীরে না চাইতেও আমরা অনেক ক্লোজ হয়ে যাই। কিন্তু তখনও আমি তাকে আপনি করে ডাকতাম। সে বারবার বলতো তুমি করে বলতে। আমি চেষ্টাও করতাম অনেক, তাও আমার দ্বারা তুমি বলা হতো না। বেচারা সেই রেগে যেত তখন। অবশ্য আমরা কথা বলার থেকে ঝগড়াটা বেশিও করতাম। এভাবে চলতে থাকে আমাদের দিনগুলো। এর মাঝে ওর জন্মদিন আসে, কিন্তু আমি সেটা ভুলে যাই। সে সারাদিন আমার একটা কলের আশায় বসেছিল। সারাদিন অপেক্ষার পর ম্যাডাম রাতে দেখলাম অ্যাক্টিভ হয়েছে। বাহ,
5 মিনিট হয়ে যাচ্ছে, তাও আমাকে একটা টেক্সট করছে না। তাই অধৈর্য হয়ে আমি বললাম, আজ আমার জন্মদিন ছিল, একবার উইশ তো দূরের কথা, আজ একবারও মনে করলো না। পরদিন সকালে কেমন আছিস নাবিলা? নাবিলা মৌয়ের ফ্রেন্ড। ভালো। তো মৌ এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। সরি, আমি তোর সাথে পরে কথা বলছি, ওকে? আমি এখন যাই। নাবিলাকে কিছু বলার সুযোগ না দিয়ে মৌ চলে যায়। আসলে নেট অন করার সাথে সাথে শান্তর টেক্সটগুলো আসে। বাসায় এসে শান্তকে ফোন দেয়, কিন্তু শান্ত ফোন ধরে না। কেন জানি খুব খারাপ লাগছিল, যে মানুষটা কিনা ওর এত কেয়ার করে, ওকে সবসময় হাসায়, আর তার স্পেশাল দিনে উইশও করলো না। অবশেষে 5 বারের মাথায় ফোন ধরে। বলো। রাগ করে আছেন? রাগ কেন করবো? সরি, আমি ভুলে গিয়েছিলাম তোমার জন্মদিনের কথা। আর বিশ্বাস করো, আমি তখন একটু কাজে আসছিলাম, এরপর বের হয়ে গেছি অনলাইন থেকে। দেখো প্লিজ, এভাবে চুপ করে থেকো না। তুমি আমায় যা পানিশমেন্ট দিবা তাও মেনে নিব, বললে কান ধরে উঠবোস করবো, তাও রাগ করে থেকো না। হা হা হা, পাগলি, আমি কিছু মনে করিনি। আর বাকি থাকলো তোমার শাস্তি, সে আমি পরে ভেবে বলবো। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। এরপর থেকে আমার তার প্রতি একটা আলাদা ফিলিংস তৈরি হয়, কারণ আগে কখনো কোনো ছেলের জন্য আমি এমনটা করি নাই। কিন্তু জানি না সে আমাকে নিয়ে কেমন অনুভব করে, তাই এসব শেয়ার করে ফ্রেন্ডশিপটা নষ্ট করতে চাই না। এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ সে আমাকে প্রপোজ করে বসে। প্রথমে ভেবেছিলাম মজা করছে, পরে বুঝতে পারি সে সিরিয়াস আমায় নিয়ে। তাকে অনেক বোঝাই, কিন্তু তার একই কথা, আমার পড়াশুনো শেষ হতে আরও 1 বছর লাগবে, এরপর জব করব, সাথে তোমাকে বিয়ে করব। আর এমন নয় যে আমার তার প্রতি কোনো অনুভূতি নেই। বেশি কিছু না ভেবে আমি হ্যাঁ বলে দিই। যাই হোক, রিলেশনের প্রায় 1 মাস পর আমরা ফার্স্ট দেখা করি। সেদিন আমার হাত পা খুব কাঁপছিল, সাথে ভয় হচ্ছিল। লাইফে ফার্স্ট কারোর সাথে এভাবে দেখা করছি। আমি বসে গান শুনছিলাম আর তার জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় পেছন দিয়ে সে এসে চমকিয়ে দেয়। প্রথম অদ্ভুত লাগলেও পরে আমরা অনেক গল্প করি, একসাথে হাঁটি। এভাবে চলতে থাকে আমাদের দিনগুলো। ওর সাথে কথা না হলে আমার কেমন জানি কান্না আসতো। ধীরে ধীরে দিন যত যাচ্ছে আমাদের সম্পর্ক তত বেশি মজবুত হচ্ছে। এর মাঝে একদিন আমার বিয়ের প্রস্তাব আসে। ছেলে দেখতে শুনতে অনেক ভালো ছিল, তারা আমায় দেখে পছন্দ করেছিল। আমার পরিবার সকলে খুব খুশি হয়েছিল, কিন্তু আমাকে জানানোর সাথে সাথে তাদের আমি শান্তর কথা বলে দিই। তাদের অনেক কষ্টে রাজি করাই এবং তারা শান্তর সাথে দেখা করতে চেয়েছে। আমি তো খুব খুশি, অবশেষে আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। কাল ভ্যালেন্টাইন ডে, তাই ভেবে রাখছি কালকে জানাবো। অপেক্ষার প্রহর যেন শেষ হবার নয়। সে ফোন না দেয় অধৈর্য হয়ে আমি রাতে ফোন দিয়ে বলি, শান্ত, আমি বাসায় তোমার কথা বলে দিয়েছি, তারা তোমায় বাসায় ডেকেছে। কিন্তু তার কথা শুনে আমার মাথা ঘুরে যায়। সে সরাসরি না করে দেয়। আমি সেদিন খুব ভেঙে পড়ি। বারবার বোঝানোর পরেও তার একই কথা। হয়তো বারবার এর জন্য ভয় পেতাম ওকে নিয়ে। সেদিনও আমার সাথে সম্পর্কের ইতি টানে। অনেকবার এর কারণ জিজ্ঞেস করার পর সে বলে, আমি আমার পরিবারকে তোমার কথা বলতে পারবো না। আর আমি এখন কেন চাকরি করি না, তাই বলছি ভুলে যাও যা হয়েছে। তোমার চাকরির ব্যাপারে আমি ভাবির সাথে কথা বলেছি। সে আমায় বলেছে তার ভাইকে বলবে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। দেখো মো, তোমার ভাবিকে না করে দাও। আমি পারবো না তোমার স্বপ্নের ঘর বাঁধতে। আমার পরিবার মেনে নেবে না। তুমি বলে তো দেখো, আমার বিশ্বাস তারা মেনে নেবে যখন জানবে আমি তাদের ছেলেকে সত্যি কতটা ভালোবাসি। কারণ সব বাবা মা তার সন্তানের খুশি চায়। আমি পারবো না বলতে, বুঝলে? কারণ আমি চাই না তোমায়। বাই। যা ভয় পেয়েছিলাম তাই। এই ছিল তার ভালোবাসা। আমার যেন এক নিমিষে সব শেষ হয়ে গেল। কি উত্তর দিব আমার মাকে, আর কি বা বলবো আমার ভাবিকে যে সে আমাকে ভালোবাসে না, আমাকে শুধু তার প্রয়োজনে ব্যবহার করেছে। মৌ আজ এই লাগবে তো কাল সেই লাগবে, যাকে পাওয়ার জন্য এত চেষ্টা, এমনকি পরিবারের মানুষের সাথে লড়াই করলাম, কিন্তু সেই আজ ভালোবাসি না বলে চলে গেল। সেদিন সারা রাত খুব কাঁদলাম। কেন জানি এসব মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। তবুও দিন শেষে ভালো থাকার অভিনয় করতে হয় কাছের মানুষগুলোর জন্য। সকালে কোনো ভনিতা ছাড়া সবাইকে বলে দিলাম তাদের পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করব। সকলে কেমন অবাক চোখে আমার দিকে চেয়ে রইল। চুপচাপ কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি নিজ রুমে চলে যাই, কারণ আজ তাদের প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। যেহেতু আগে ছেলে পক্ষদের সেভাবে কিছু বলা হয়নি, তাই বড় ভাইয়া তাদের ফোন করে জানিয়ে দেয় আমি বিয়ে করতে রাজি। এরপর বাকিটা তো আপনারা জানেনই।
অতীত ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি খেয়াল ছিল না। সূর্যের আলো মুখে পড়ায় ঘুম ভেঙে যায়। প্রতিদিনের মতো আজও নিজেকে রায়হানের বুকের ওপর পেলাম। জীবনের সবচেয়ে সুখের স্থান এটা আমার। জীবনের শেষ পর্যন্ত এই বুকে মাথা রেখে ঘুমোতে চাই। রায়হান এখনো ঘুমিয়ে আছে, কিন্তু আমায় জড়িয়ে ধরতে তবুও ভোলেনি। বিয়ের 1 মাস পার হয়ে গেছে, তারপরেও সে কখনো নিজ অধিকার নিজে জোর করে না। এমন নয় যে উনি শান্তর ব্যাপারে কিছু জানেন না। ওনাকে আমি সব বলেছিলাম, কারণ আমি চাই না আমাদের সম্পর্ক কোনো মিথ্যে কিংবা কিছু গোপনতা থাকুক। আজ খুব আদর করতে ইচ্ছে করছে, তাই আস্তে করে ওনার কপালে গালে কিস করে ঠোঁটের কাছে যেতেই এই কি উনি চোখ মেলে তাকালেন। ওনাকে এভাবে তাকানো দেখে লজ্জা পেয়ে চলে যেতে নিলে উনি হাতটা ধরেই নিজের কাছে টেনে আনলো। নিজেকে সামলাতে না পেরে ওনার বুকের উপর গিয়ে পড়লাম। এভাবে লুকিয়ে লুকিয়ে আদর করার কি আছে? হ্যাঁ, কপাল কুঁচকে ওনাকে বললাম, তার মানে এতক্ষণ আপনি জেগেছিলেন? কিছু বলার আগে রায়ান আমাকে বিছানায় ফেলে নিজে আমার উপর উঠে যায়। আমার ঠোঁটের চারপাশে স্লাইড করতে করতে বলল, জেগেছিলাম। এ কি হচ্ছে? আমি এখন ফ্রেশ হয়ে নিচে যাব। ছাড়ো না ভাই, এমনি অনেক দেরি হয়ে গেছে। তা ঘুমন্ত অবস্থায় আদর না করে জেগে আছি, এখন করো যেটা বাকি ছিল। বলে ধীরে ধীরে আগাতে লাগে। এই না না, কিছু বাকি নেই। বলে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে পড়ে। তাড়াতাড়ি একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে রায়হান বোকার মতো চেয়ে রইল, বেচারা। পরে কিছু একটা ভেবে হাসতে হাসতে উপর হয়ে পড়ে, আবার বিছানায় শুয়ে পড়ে। আজ শুক্রবার বলে আবার ঘুমিয়ে পড়ে। শাওয়ার নিয়ে বাইরে এসে দেখি মিস্টার রায়ান উপর হয়ে শুয়ে আছে। মানে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে জনা। পাগল একটা, বুঝি না শুক্রবার বলে এত ঘুমের কি আছে। আয়নার সামনে গিয়ে নিজের চুলটা তোয়ালে দিয়ে ঝরছি, যাতে চুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, নয়তো পরে আবার মাথা ব্যথা করে। আজ এমনি কত দেরি, আল্লাহ সবাই কি ভাবছে কে জানে। অযথা বিড়বিড় করছিল, আর তখনই চুলের কিছু পানি রায়হানের গায়ে পড়ে। বেচারার ঘুম ভেঙে যায়। রেগে কিছু বলতে যাবে, কিন্তু মৌয়ের দিকে তাকিয়ে চোখ আটকিয়ে যায়। রাগও নিমিষে শেষ। এদিক দিয়ে মৌ তো চুল ঝাড়ছে, কিন্তু ওর খবর নাই দুটো চোখ কখন থেকে ওকে দেখছে। যাই হোক, বিপদ তো আর বলে কয়ে আসে না। পিছে ঘুরে দেখি উনি আবার দিকে কেমন নেশা ভরা চোখে তাকিয়ে আছে। আবার বুঝতে বাকি রইল না যে ওনার মতলব ভালো না। সকালের মতো না, আবার না, তার আগে ভালো আমি কেটে পড়ি। ভাগ মৌ ভাগ। বড় বড় ধাপ ফেলে তোয়ালেটা নিয়ে বারান্দায় গিয়ে মেলে দিয়ে ঘরে প্রবেশ করতে গেলেই রায়হানের সাথে ধাক্কা খায়। আহ, আপনি এভাবে ওনার এমন তাকানো দেখে বাকিটা বলার আর সাহসে কুলালো না। একটা ঢোক গিলে বললাম, আপনি এখানে কি করেন? হ্যাঁ, ওয়াশরুম ওদিকে, জলদি যান, ফ্রেশ হয়ে আসেন। আজ না আপনার গলফ ম্যাচ আছে, তৈরি হয়ে নিন, আমি নিচে গেলাম। এই কথা বলে সাইড দিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু উনি আমার কোমরটা ধরে এক টান দিয়ে তার বুকের সাথে চেপে ধরলেন। এতে ভেজা চুলগুলো আমার মুখের সামনে এসে পড়েছে। এর জন্য বলে বিপদ যখন আসে তার রেশ কিছু আগে থেকেই বোঝা যায়। অসহ্য লোক। এদিকে উনি এক এক করে সব চুল কানের পেছনে সরিয়ে দিলেন। প্রতিটা স্পর্শে যেন হৃদয়ের স্পন্দনটা বেড়ে যাচ্ছে। কেন জানি আজ ওনার চোখে চোখ রাখতেও পারছি না। এই চোখের নেশা ভরা চাহনি আমাকে মনে হয় পাগল করে দেবে। তোমাকে না ভেজা চুলে অসাধারণ লাগছে। মৌয়ের গালে রায়হান নিজের গাল ঘষছে আর বলছে, মনে হয় তোমার মাঝে ডুবে যাই আমি। এমন হলে নিজেকে সামলানো আমার জন্য সত্য কষ্টকর হবে। রায়হানের গরম নিঃশ্বাসগুলো মৌয়ের মুখে পড়ছে। বেচারি মৌ আজ যেন কথা বলার সকল শক্তি হারিয়ে ফেলেছে। এভাবে রায়হান কখনো তার কাছে আসেনি। এজন্য এক অদ্ভুত অনুভূতি যা মৌকে পাগল করে দিচ্ছে। মৌ, এই কথা বলছো না কেন? কথা আটকে আটকে যাচ্ছিল আমার। শুধু এতটুকুই বলতে যেন কত কষ্ট হচ্ছিল। তার ওপর এদিকে উনি আমার ঘাড়ে নিজের নাক ঘষছে। আমি তোমার মাঝে ডুবতে চাই, দিবে আমাকে একটু ডুবতে? আমার অতৃপ্ত মন তোমার ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। কি করব আমি? কিভাবে সামলাবো আর নিজেকে? আমি তোমাকে সম্পূর্ণভাবে নিজের করে নিতে চাই। কিভাবে উত্তর দিব, কথা যে আটকে আসছে। আমি এবার মাতাল হয়ে যাচ্ছিলাম তার কর্মকাণ্ডে, তাই হুট করে তাকে জড়িয়ে ধরলাম।
একটু পর উনি আমার দুগালে সে দু হাতে জাপটে ধরেছিল। হালকা কাঁপছিলাম। আমার কপালে গভীর চুমু খেলেন। হয়তো উনি তার উত্তর পেয়ে গেছেন। মৌ কিছু বলে ওঠার আগেই রায়হান মৌয়ের ঠোঁটকে নিজের ঠোঁটের মধ্যে নিয়ে নিল, আর মৌ রায়হানের টি শার্ট খামচি দিয়ে ধরে ফেলে। রায়হান এক হাতে মৌয়ের কোমর এবং আরেক হাত দিয়ে মৌয়ের চুলগুলো আঁকড়ে ধরে রেখেছে, যাতে মৌ নড়তে না পারে। এভাবে কতক্ষণ ছিল দুজনেরই কোনো খবর ছিল না। আপনাদের এত এক্সাইটমেন্টের কিছু নেই। ওদের রোম্যান্সের মেইন ভিলেন মানে আমাদের নিশাত আর সিফাকে এত জলদি ভুলে গেলে হবে? এদিকে নিশাত অনেকক্ষণ থেকে ডাকছে, কিন্তু কারো সাড়া নেই। আর তা থাকবে বা কিভাবে? ওনারা তো অন্য কাজে ব্যস্ত। নিশাত আর না পেরে নক করা শুরু করে। উফ, এরা কি ঘুম দিছে আল্লাহ! এত শব্দের পরেও কোনো খবর নেই। এই ভাইয়া, ভাবি, তোমরা কি আদৌ বেঁচে আছো? হঠাৎ দরজার নক শুনে মৌ রায়হানকে ধাক্কা দেয়, কিন্তু রায়হান এক পাও নড়ল না। তো আরো শক্ত করে মৌকে চেপে ধরে ঠোঁট থেকে গালে, গাল থেকে গলায় কিস করতে লাগলো। রায়হান যেন আজ নিজের মধ্যে নেই। মৌ রায়হানকে ছাড়াবার বৃথা চেষ্টা করছে, কিন্তু পারছে না বেচারি। আর এদিক দিয়ে দরজার বাইরে নিশাত দরজা নক করছে আর ভাইয়া ভাবি বলে চিল্লাচ্ছে। রায়হান প্লিজ ছাড়ুন, হাত জোর করছি প্লিজ। নিশু দরজা নক করছে, ও চিল্লানিতে বাড়ির সবাই এসে পড়বে, প্লিজ বোঝার চেষ্টা করেন। মৌয়ের কথায় ঘোর কাটে রায়হানের। রাগে বেচারার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। এদিকে নিশাত এতক্ষণ ধরে আসছে না দেখে সিফা উপরে আসে। কিরে, ভাইয়াদের ডাকতে এসে যে তুই থেকে গেলি? কি করব, ওরা যে... কিছু বলার আগে রায়হান খট করে দরজা খুলে নিশাতকে এক ধমক দেয়। বেচারি নিশাত কিছুই বুঝতে পারে না কেন তার ভাই তার সাথে এমন করেছে, যে ভাই কখনো তাকে বকা পর্যন্ত দেয়নি। নিশাত কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। ভাবি সিফাকে থামিয়ে মৌ বলে ওঠে, ও কিছু না, তুমি নিশাতের কাছে যাও, আমিও আসছি। উফ। ওকে। মৌ রায়হানের পিছে আসে, কিন্তু জনাব রাগে কটমট করে কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। এই লোকটিকে নিয়ে না সত্যি পারা যায় না, অযথা ওরে বকে, এখন আমায় রাগ দেখাচ্ছে। দেখলি তুই কেমনে বকা দিল? কি এমন করেছি রে আমি? মা না বললে তো জীবনে ওরে ডাকতে যেতাম না। দূর বাদ দে তো নিশু, মন খারাপ করিস না। এমনিতে ভাইয়া আমাদের ভালোবাসে, শুধু তো... কচু একটুও ভালোবাসে না। কে বলেছে তোমাকে এসব কথা, পাগলি মেয়ে? তখন তোমার ভাইয়া হয়তো খুব সুন্দর স্বপ্ন দেখছিল তো, আর তোমার কারণে ওর স্বপ্ন ভেঙে গেছে, তাই রাগে তোমার সাথে এমন বিহেভ করেছে। ভাবি, আমিও নিশুকে সেটাই বলতে গিয়েছিলাম যে ভাইয়া তার সুন্দর একটা স্বপ্নকে বাস্তবায়ন করছিল, আর আমরা সেই সময় ভিলেন হয়ে সব শেষ করে দিছি। ঠিক বলিনি ভাবি? বলে সিফা চোখ মেরে মৌয়ের ঠোঁটের কোণে লেপ্টে থাকা লিপস্টিক মুছে দেয়। বেচারি মৌ কল্পনাও করেনি যে এভাবে ধরা পড়ে যাবে। না মানে আসলে... থাক ভাবি, আর কিছু বলতে হবে না, আমরা সবই বুঝতে পেরেছি। কি বল নিশু? তার বলতে তা ভাবি, আমি বলি কি, তুমি বরং এখন থেকে লিপস্টিক দেওয়াটা ছেড়েই দাও, নাহলে তোমাদের যা অবস্থা দেখছি তাতে কিছুদিনের মধ্যেই আমার ভাইয়ের পেট খারাপ করবে। বলেই খুব জোরে জোরে হাসতে থাকলাম আমি আর সিফা। এদিকে আমি তো লজ্জায় এক প্রকার মারা যাবো এমন অবস্থা। ইস, এই মেয়েগুলোর মুখে কিছু আটকায় না। নিশাতের রুমে আর এক মুহূর্ত দাঁড়ালাম না, দৌড়ে বেরিয়ে আসলাম, নয়তো এদের দিয়ে বিশ্বাস নেই কখন কি বলে। আরে ভাবি, কি হলো, চলে যাচ্ছ কেন? ভাইয়া তার স্বপ্ন কতটুকু বাস্তবায়ন করতে পারছে বললে না যে? যা চলে গেল। উফ, আমাদের তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। আচ্ছা ফাজিল মেয়ে দুটো, উফ, সব হয়েছে ওনার জন্য। ড্রয়িং রুমে এসে দেখি আমার শ্বশুর শাশুড়ি সবাইকে কি যেন বলছেন, তাই মাথায় কাপড় দিয়ে এগিয়ে গেলাম। রাতে সিফার হবু শাশুড়ি ফোন দিয়েছিল, আজ নাকি তারা আসবে বিয়ের দিন তারিখ ফাইনাল করতে। ও, আজ কখন আসবে বলেছে? বিকালে আসবে বলেছে। তাই তো তোকে বলছি, আজ অফিসে যাওয়া লাগবে না, তুই বাসার বড় ছেলে, তোর থাকাটা জরুরি। আচ্ছা ঠিক আছে ছোট মা, আমি আজ বাসায় থাকবো। ওই যে এতক্ষণে মহারানীদের সময় হলো আসার। কেন ছোট মা, কোনো দরকার ছিল? হ্যাঁ, কিছুক্ষণ পর সিফার শ্বশুরবাড়ির লোক চলে আসবে, তুই ওকে রেডি হতে সাহায্য করিস। সিফা লজ্জায় চুপচাপ খেতে বসে যায়।
বৌমা, তুমি ওদের সাথে নাস্তা করে নিও জলদি, আজ অনেক কাজ। জি মা। বিকেলবেলা সিফার হবু শ্বশুর বাড়ির লোকজন এসে হাজির। মৌ সকলের জন্য নাস্তা রেডি করছে। নীল রঙের শাড়ির সাথে হালকা সাজ, এতেই যেন অনেক সুন্দর লাগছে সিফাকে। নিশাত সিফাকে তৈরি করে ড্রয়িং রুমে নিয়ে আসে। এই তো আসছে আমার বৌমা। বলে সিফাকে জিসানের পাশে বসালো, আর উনিও সিফার সাথেই বসলো। জিসান হচ্ছে সিফার উডবি। ওর পরীক্ষা না থাকলে আরও কত আগেই আমাদের বাড়ি বউ করে নিয়ে যেতাম। সে যাই হোক বিয়াই, আমরা কিন্তু আর দেরি করতে চাই না। সামনে শুক্রবারই বিয়ের দিন ফাইনাল করি, কি বলেন? আপনারা যা ভালো মনে করেন, আমাদের এতে আপত্তি নাই। কি বড় ভাই রায়ান, তোমরা কি বলো? আমাদের আপত্তি নেই। আজ হোক বা কাল হোক, বিয়ে তো দিতেই হবে। বাবার সাথে আমিও একমত। আলহামদুলিল্লাহ, কিন্তু আমার একটা প্রস্তাব আছে আজহার ভাইয়ের কাছে। জি আপা, বলেন। আসলে বিয়াই, আমি আর জিসানের বাবা মিলে ভেবেছি আপনাদের প্রস্তাবটা দেব। আসলে কথাটা সাফিনকে নিয়ে। ও হ্যাঁ, সাফিন আসেনি কেন? আর শুনলাম চাকরি করছে নাকি? জি বিয়াই, পড়াশোনা শেষ করে সবে চাকরিতে জয়েন করেছে। বেতনও বেশ ভালোই পাচ্ছে, তাই ওর বিয়ে নিয়ে ভাবছিলাম। কি গো, তুমি কিছু বলো? আহা, এত আমতা করার কি আছে? সোজা কথা, আমরা নিশাত মামনিকে আমাদের ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। তোর এখন কি মত সেটা বল। জি বেয়াই, আমরা আত্মীয়তার সম্পর্কটাকে আরেকটু জোরালো করতে চাচ্ছি। নিশাতকে আমি সাফিনের বউ করতে চাই, যদি আপনারা কোনো আপত্তি না করেন। আজহার চৌধুরী এভাবে হঠাৎ প্রস্তাব দেওয়ায় খুব চিন্তায় পড়ে যায়। সাফিন নিঃসন্দেহে ভালো ছেলে, কিন্তু এক বাসায় দুই মেয়েকে বিয়ে দেওয়া নিয়ে তার ভাবনা। বাবাকে এভাবে চুপ থাকতে দেখে রায়হান বলে, আঙ্কেল, আসলে নিশাতের বিয়ে নিয়ে আমরা কেউ বাসায় ভাবিনি। ও কেবল অনার্সে ভর্তি হয়েছে। সিফার মতো ওর বিয়ে আমরা অনার্স শেষে দিতে চাই। নিশাদ এসব শুনে যেন আকাশ থেকে পড়ল। খুব বিরক্ত লাগছিল তার, কেননা সে এখন বিয়ের জন্য মোটেও প্রস্তুত না। কোথায় বোনের বিয়েতে মজা করবে ভেবে এত শত পরিকল্পনা করলো, কিন্তু এরা সব শেষ করে দেওয়ার উঠে পড়ে লেগেছে। তাই চুপচাপ ড্রয়িং রুম থেকে নিজের রুমে দরজা বন্ধ করে বসে রইল। বাবা এবং আঙ্কেল দুই বন্ধু, সেই জন্য জিশান ভাই সিফাকে পছন্দ করে। এটা জানার পর তারা খুশি মনে এই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু এখন আমি মরছি আমার জ্বালাই। আল্লাহ, আমি এই উগানটা তেলা পোকারে তো জীবনেও বিয়ে করুম না। প্লিজ তুমি কিছু করো। হ্যাঁ শরীফ, রায়হান ঠিক বলেছে, আমারও এটাই ইচ্ছা আছে। আরে তোর কি মনে হয় আমি ঘরে বসিয়ে রাখবো? এ চিনছিস তুই আমায়? বিয়ের পরে পড়াশোনা করবে, তাতে কি? বাড়ির মেয়ে বাড়িতে থাকছে, তাই এতে আর না করিস না তুই। আচ্ছা, আমি একটু তোর ভাবির সাথে কথা বলে আসছি তাহলে। তা আঙ্কেল, যাকে নিয়ে এত কথা সে কই? সাফিন তো বলেছিল খুশিকে কলেজ থেকে নিয়ে সরাসরি এখানে আসবে। এত দেরি যে কেন করছে কে জানে। থামো, ফোন দেই। এদিকে সিফা তো হাসি খুব কষ্টে আটকে রাখছে। আজ বিয়ের ডেট ফিক্সড হবে শুনে সকাল থেকে খুব জ্বালিয়েছে নিশাত। বাসার সবাই নাকি আমাকে ভুলে ওকে ভালোবাসবে। তার থেকে বড় কথা, এত বড় রুমটা নাকি ওর একার হয়ে যাবে, আমার নাকি তাতে কোনো অধিকার থাকবে না। ঠিক হয়েছে, বুঝে এবার কেমন মজা। আল্লাহ যা করে, আল্লাহ বড় আব্বু বিয়েতে হ্যাঁ বলে দিলে হয়। এরপর তোরে এগুলো শোধ এক এক করে গুনে গুনে নিব। কিছুদিন ধরে আমার জ্বালিয়ে তেজপাতা বানিয়ে ফেলছিস। দেখো, ছেলে ভালো, পরিবার ভালো, তাই আমি বলি কি তুমি আর না বলো না। ভাই ভাবি কিন্তু ঠিক বলেছে, ভালো সম্বন্ধ বারবার আসে না। আমি ভাবছি নিশাত এখন ছোট, মানিয়ে নিতে পারবে কিনা। দুই বোন তো একসাথেই থাকবে, তাই বলি কি ও নিয়ে তো ভেবো না। দুই বোন একসাথে থাকলে চিন্তাও কম হবে। আচ্ছা দেখি, তোমরা বাইরে যাও, রায়হানের মতামতটা শুনে শরীফকে ফাইনাল কথা জানাবো। আচ্ছা। এতক্ষণ লাগে তোদের আসতে? সব তোমার মেয়ের জন্য, ও দেরি করিয়ে দিছে। আচ্ছা হয়েছে। ভাই কি হলো, ডেট ঠিক হলো কবে? নিশাত বিছানায় চুপ করে বসে আছে। পাশে তার ভাই এবং বাবা তার উত্তরের অপেক্ষায় আছে। নিশাত চাইলে তবেই তারা এ বিষয়ে আগাবে, ওর মতের বাইরে কিছু করবে না। তোমরা যা ঠিক ভাবো তাই করো, তোমাদের উপর আমার বিশ্বাস আছে।
এটুকু বলে নিশাত দীর্ঘশ্বাস নেয়। আজহার চৌধুরী মুচকি হেসে নিশাতের মাথায় হাত বুলিয়ে বেরিয়ে আসে। আজ বাড়িতে যেন ঈদের খুশি নেমেছে। আঙ্কেল, এখানে কোনো আলোচনা শুরু হওয়ার আগে আমি একটু নিশাতের সাথে একলা কথা বলতে চাই। হ্যাঁ বাবা, সিফা সাফিনকে নিয়ে যাও। জি। সিফা এবং সাফিন রুমে এসে দেখে নিশাত বারান্দায় দাঁড়িয়ে আছে। রুমে কারো আসার শব্দে নিশাত পেছন ফেরে এবং পুনরায় আগের ন্যায় বাইরে তাকায়। যাও কথা বলো গিয়ে তোমার হবু বউয়ের সাথে, কিন্তু সময় মাত্র 5 মিনিট। সাফিন মুচকি হেসে নিশাদের পাশে গিয়ে দাঁড়ায়। আজকের দিনটা অনেক সুন্দর, তাই না? বিপরীতে কোনো উত্তর আসে না। নিশাতের সাথে আগে অনেক ঝগড়া তর্ক হলেও আজ কেমন যেন কথা জড়িয়ে আসছে। তোমার বয়স তো 19, তাই না? তোমার এত তাড়াতাড়ি বিয়ে করা ঠিক না। বিয়ে করেন না আপনি, তাহলেই তো হয়, আমিও বেঁচে যাই। সাফিন মুচকি হাসে। অবশেষে নিশাত কথা বলেছে। বিয়ে তো আমি তোমাকেই করব। বাবা মা কখনো আমার কাছে কিছু চায়নি, সব সময় দিয়ে গেছেন, সারা জীবন পরিশ্রম করে গেছেন। এই প্রথমবার তারা আমার কাছে কিছু চেয়েছে, তাও আবার তোমায় আমাদের বাড়ির বউ হিসেবে দেখতে চেয়েছে, তাই আর না করিনি। আর সম্পর্ক চাপে পড়ে হয় না, যে কোনো সম্পর্কের জন্য বিশ্বাসটা অতি জরুরি। যদি ভবিষ্যতে নিজেদের মাঝে অটুট বিশ্বাস রাখতে পারি, তাহলে কোনো ক্ষমতাই নাই আমাদের পবিত্র ভালোবাসার সম্পর্ক ভাঙার। তাই আশা করি তুমি চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছ না। নিশাত হাঁ হয়ে সাফিনের কথা শুনছে। হঠাৎ সিফার ডাকে হুঁশ আসে আর সাথে সাথে সাফিনের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। কি দেবরজি হলো আপনার? জি চলেন, বাইরে যাই। ড্রয়িং রুমে দুই বন্ধুর কথা কাটাকাটি চলে। দেখ আজু, আমি তো একদিনে আমার বাসায় 2 লক্ষ্মী তুলতে চাই। দিয়ে আমার বাড়ি একদম ফাঁকা করে দেয় না। আহ বাবা, কি হচ্ছে কি এত জলদি? তুমি চুপ করো, বড়দের মাঝে কথা বলতে নেই। সবার মতামত নিয়ে দুই বিয়ে একদিনে করানোর সিদ্ধান্ত নেয়। দেখতে দেখতে চলে এসেছে বিয়ের দিন। 2 দিন আগে থেকেই মানুষের আনাগোনা শুরু হয়েছে। মৌ যেহেতু বাড়ির একমাত্র বউ, তাই একা হাতে তাকে সবটা সামলাতে হচ্ছে। নিঃশ্বাস নেওয়ার মতো সময় যেন পাচ্ছে না সে। মেহমান ভর্তি বাসায় কাজের যেন শেষ নেই। রাতের খাবার শেষে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। সারাদিন বিয়ে বিয়ে করে সবাই ক্লান্ত হয়ে গেছে। সব গুছিয়ে নিজ কক্ষে যাচ্ছিল, কিন্তু একটা কণ্ঠ তাকে যেতে বাধা দেয়। তবুও সে না থেমে সামনে এগোতে নিলে মৌ দাঁড়াও প্লিজ, বলে শান্ত মৌয়ের সামনে গিয়ে দাঁড়ায়। প্লিজ যেও না, কিছু কথা বলবো শুধু। মৌয়ের শরীর থরথর করে কাঁপছে। আর যাই হোক, এটা তার শ্বশুর বাড়ি, এভাবে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। এটাই স্বাভাবিক, তবুও একটু সময় দাও প্লিজ। এটাই লাস্ট, আর কখনো বিরক্ত করব না, প্লিজ। কিন্তু এখানে না, ছাদে যাও, আমি আসছি কাপড়গুলো রেখে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে। ধন্যবাদ। মৌ নিজ রুমে চলে আসে। রায়হান ঘুমিয়ে পড়েছে, চোখের নিচে এখনো পানি রয়েছে। আদরের 2 বোন আজ নিজ ঠিকানায় পাড়ি দিয়েছে। কাল বউ ভাত শেষে মেহমান চলে গেলে বাসা পুরো নীরব হয়ে যাবে। মৌ রায়হানের পাশে বসে গালে হাত বুলিয়ে চোখের পানি মুছে দিয়ে মনে মনে বলল, সরি, তোমাকে না জানিয়েই যাচ্ছি। আমার অনেক কিছু বলার আছে শান্তকে, আর ওকে ধন্যবাদ তো দিতেই হবে। যতই হোক, ও আমায় ছেড়ে না গেলে তোমায় পেতাম কিভাবে। মৌ ছাদে আসতে দেখে শান্ত ওর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ভাগ্য আমাদের কোথায় এনে দাঁড় করিয়েছে দেখেছো? যাকে তুমি অপেক্ষা করাতে আজ তার জন্য অপেক্ষা করছো। মৌয়ের কথা শুনে শান্ত মাথা নিচু করে আছে। কি বলবে জলদি বলো, আমায় যেতে হবে। কেমন আছো তুমি? তোমার সামনে তো দাঁড়িয়ে আছি, মুখে কি কোনো কষ্টের ছাপ দেখতে পারছো? সরি, আমাকে কি ক্ষমা করা যায় না? একটা সময় ছিল যখন আমি তোমার জন্য পাগল ছিলাম। একটাবার দেখা করার জন্য, কথা বলার জন্য কত অনুরোধ করতাম, কিন্তু তখন তুমি আমার দিকে ফিরেও তাকাওনি। কেন করেছিলে আমার সাথে এমন? কেন ঠকিয়েছিলে আমায়? কি দোষ ছিল আমার, বলতে পারো? তোমার কোনো প্রশ্নের উত্তর নেই আমার কাছে। আমি জানি আমি তোমার প্রতি অন্যায় করছি, সত্যি সেটা বুঝতে দেরি করে ফেলেছি, যার জন্য আজ তুমি অন্য কাউকে ঠকিয়ে যে কেউ সুখী হতে পারে না, সেটা আমি ভুলে গিয়েছিলাম, যার শাস্তি আমাকে পেতে হচ্ছে। প্রতি উত্তর মৌ একটা লম্বা শ্বাস নেয়। বলার যে তার কিছুই নেই। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরেকটাবার কি আমায় ক্ষমা করে সব আগের মতো করা যায় না? একটা সুযোগ আমাকে দাও। আমি জানি তুমিও আমায় এখনো ভালো। শাট আপ শান্ত, আমাকে টাচ করো তুমি কোন সাহসে? তুমি ভুলে যেও না আমি বিবাহিত। আগের মৌ আর এখনের মৌয়ের মাঝে আকাশ পাতাল ব্যবধান।
যেদিন তুমি আমায় ছেড়ে গেছিলে সেদিন হয়তো আবেগের বশে সুইসাইড করে নিতাম, যদি না সুইসাইড করা মহাপাপ না হতো। পরিস্থিতির ওপর দোষ চাপিয়ে খুব সুন্দর করে আমায় ঠকিয়েছো। তোমার পরিবার নাকি আমায় মেনে নেবে না। এক সময় ভাবতাম হয়তো আমি তোমার যোগ্য নই, কিন্তু সত্যটা হলো তুমি আমার যোগ্য নও, আর আমার ভালোবাসা তো একদমই না। আমাদের শেষ দেখার দিন মনে পড়ে? পার্কে বসে তোমায় আমি কত রিকোয়েস্ট করেছি, শুধু পা ধরা বাঁধছিল, কিন্তু তুমি মাঝপথে ছেড়ে গেছিলা। এসব ঝামেলার পর বিয়ে করার মতো কোনো মানসিকতা আমার ছিল না, শুধুমাত্র সবার মুখের দিকে তাকিয়ে রাজি হোক। আর ঠিক সেই মাঝপথ থেকে রায়ান আমার হাত ধরে আলোর দিশা দেখিয়েছে। মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসে, তার ভালোবাসায় বিন্দু মাত্র অভিনয়ের ছোঁয়া নেই, কিন্তু তোমার ভালোবাসা ছিল সবটাই নাটক। সেজন্য প্রতিক্ষণে আমার মনে সন্দেহ হতো। পরে জানলাম তুমি আমার আগেও নাকি বেশ কয়েকজনের সাথে টাইম পাস করেছো, আমিও ছিলাম তাদের মাঝে একজন, তাই না? কিন্তু আমার ভালোবাসা ছিল তুমি। সেই জন্য আমার সাথে, যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই এসব আর মনে করাতে চাই না। আমি এখানে এসেছি শুধু তোমায় ধন্যবাদ দিতে। তুমি আমায় ছেড়ে গিয়েছো বলেই আমি সত্যিকারের ভালোবাসার দেখা পেয়েছি, আমার রায়ানকে পেয়েছি, যে কিনা আমাকে অফুরন্ত ভালোবাসে। আল্লাহর কাছে এর জন্য হাজার শুকরিয়া। শান্ত আজ যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে, চোখ বেয়ে শুধু পানি পড়ছে। ভালো থেকো শান্ত, দোয়া করি তুমি জীবনে সাফল্য অর্জন করো, আর পারলে কখনো কাউকে ঠকিও না। আসি। মৌ একবারের জন্য পিছু ফেরেনি, চুপচাপ হেঁটে চলে যায়। দূর থেকে রায়হান সব শুনতে পায়, মনে মনে খুশি হয়। এই ভেবে মৌয়ের কোনো পিছুটান নেই, শান্তকেও ভালোবাসে না। আসলে রায়হানের হঠাৎ ঘুম ভেঙে যায় এবং পাশে মৌকে না দেখে বাইরে এসে না পেয়ে ছাদে গিয়ে শান্ত মৌয়ের হাত ধরে থাকতে দেখে রাগে গা জ্বলে ওঠে। এগিয়ে কিছু বলতে যাবে, তখন মৌয়ের কথাগুলো শুনে দাঁড়িয়ে দেখতে থাকে। মৌ যাওয়ার সাথে সাথে শান্ত চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে পড়ে। সবই আজ তার কর্মফল। সত্যিকারের ভালোবাসা ছেড়ে মরিচিকার পেছনে এতদিন সে ঘুরেছিল, তার প্রতিদানে আজ সে অন্য কারো বুকে মাথা রেখে ঘুমায়। মৌ রুমে এসে দেখে রায়হান বিছানায় নেই। ওয়াশরুমে গিয়ে ভালো মতো চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে দেখে রায়হান বেডে বসে আছে। কি হলো, এভাবে বসে আছো যে, ঘুমাবে না? কোথায় ছিলে এতক্ষণ? ঘুম থেকে উঠে তোমায় দেখলাম না যে। আসলে আমি ছাদে গিয়েছিলাম শান্তর সাথে দেখা করতে, তুমি ঘুমিয়েছিলে তাই। এই কি সেই শান্ত? হ্যাঁ, আমি আসলে। মৌকে থামিয়ে রায়হান বলে ওঠে, আমি কোনো কারণ জানতে চাই না মৌ, আমার। এর মাঝে ফোন বেজে ওঠে। হ্যালো। ও হ্যাঁ বল। আচ্ছা তুই থাক, আমি এখন আসছি। এটুকু বলে ফোন রেখে দেয়। তুমি বিশ্বাস করো আমি তুমি ঘুমিয়ে পড়ো, আমার একটু কাজ আছে, ওখানে যাওয়া লাগবে। বলে চুপচাপ বেরিয়ে গেল। এদিকে মৌ এতবার পিছু ডাকা সত্ত্বেও শুনল না, শুধু ডাকার পর আসতে দেরি হতে পারে বলে চলে গেল। অবশেষে তুমি আমায় ভুল বুঝলে। উফ, কোনো উপায় না দেখে মৌ ফোন করতে শুরু করে, কিন্তু বারবার ফোন কেটে দিচ্ছে। বুঝি না, একটা বার ফোন ধরলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কেটে দিতে পারছে, কিন্তু ফোন ধরে 1 মিনিট কথা বলা যাচ্ছে না। নিজে নিজে কথা বলছে আর রায়হানকে ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে। এই কি হয়েছে, এতবার ফোন দিচ্ছ কেন? আপনি ধরছেন না তাই। আমি এখন ব্যস্ত আছি, ঘুমিয়ে যাও, পরে কথা হবে, রাখিবে। রাত 1:30। কাঁদতে কাঁদতে মৌয়ের অবস্থা খারাপ। এখনো রায়হান বাসায় আসেনি। টেনশনে যেন মাথায় কাজ করছে না। একটা সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। রাত 2টায় রায়হান বাসায় আসে। রুমে এসে দেখে মৌ নিচে বসে বিছানায় মাথা দিয়ে ঘুমিয়ে আছে। রায়হান এসে মৌয়ের পাশে বসে। আজ খুব কষ্ট দিয়েছি তোমায় না? আর একটু জান, কাল তোমার সব কষ্ট মুছে দেব। মুচকি হেসে মৌকে কোলে করে বিছানায় শুইয়ে নিজেও পাশ ঘেঁষে শুয়ে পড়ে। আজ সকালে রায়হানের আগে ঘুম ভেঙে যায়। মৌয়ের কপালে আলতো করে চুমু খেয়ে ফ্রেশ হতে চলে যায়। একটু পর মৌ ঘুম থেকে উঠে রাতে কান্নার জন্য মাথাটা ব্যথা করছে। রায়হান বেরিয়ে দেখে মৌ মাথায় হাত দিয়ে বসে আছে। দরজা খোলার আওয়াজে পাশে তাকাতেই রায়হানকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কোথায় গিয়েছিলে রাতে? তুমি ফোন কেন ধরছিলে না? মৌ, সকাল সকাল কি শুরু করলে বলো তো? তোমায় বলেছিলাম তো যে কাজ ছিল। যাই হোক, ফ্রেশ হয়ে এসো জলদি। সিফা নিশাতের বউ ভাতের অনুষ্ঠান আজ, ভুলে গেছো? এমনিতে তোমাদের রেডি হতে অনেক সময় লাগে। বলে চুপচাপ মৌকে নিচ থেকে ছাড়িয়ে নেয়। মৌকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে পড়ে। বউ ভাত অনুষ্ঠানে এত মানুষের মাঝে রায়হানের সাথে সেভাবে কথা বলার সুযোগ পেল না।
অনুষ্ঠান শেষে বিকেলে সবাই বাসায় আসলো। বাসায় নতুন জামাই আসছে দেখে এটা সেটা রান্না করা শুরু হয়ে গেছে। তোরা ভাইয়ের জন্য এইটুকু করতে পারবি না? করা তো চাই, কিন্তু এতে আমার আর নিশুর কি লাভ? তোরা যা চাইবি তাই দিব, তাও প্লিজ এইটুকু কাজ আমার জন্য করে দে। সত্যি দিবা তো? সত্যি। আচ্ছা, তো আমার আর নিশুর জন্য 2 বক্স চকলেট আইসক্রিম। আর আমার জন্য জলদি একটা ভাতিজি বা ভাতিজা। যদি দিতে পারো তাহলে তোমার কাজটা করব, না তো না। তোরা খুব পেকে গেছিস। বলে দুজনের কান টেনে ধরে। ভাইয়া ভাইয়া লাগছে তো। ঠিক আছে, তোদের কাজ হয়ে যাবে, আগে আমার কাজটা। ফিকার নট ভাইয়া, আমরা যে কাজ হাতে নিই তা কমপ্লিট করেই ছাড়ি। আই এম রাইট জানো? অ্যাবসলিউটলি রাইট জানো। বলে দুই বোন চলে যায়। বোনেদের দেখে মুচকি হেসে বেরিয়ে পড়ে। এদিকে নিশাদ সিফা এসে মাদের রাজি করিয়ে মৌকে নিয়ে সন্ধ্যায় বেরিয়ে যায়। শপিং করে রেস্টুরেন্টে আসে ডিনার করবে বলে। মৌ প্রথমে রাজি না হলেও ওদের জোরাজোরিতে চলে আসে। কি হলো ভাবি, খাচ্ছ না কেন? খাচ্ছি তো। এত সময় লাগে আসতে তোর? আরে ওই দিকটাই ভিড় ছিল। থামেন, আমি রাখছি। বলেই ইচ্ছে করে একটা ড্রিঙ্কস মৌয়ের গায়ে ফেলে দেয়। ও সরি ভাবি, বুঝতে পারিনি। আরে না, ঠিক আছে। বলে ঝাড়তে থাকে। কোনো কাজ যদি তোর দ্বারা হয়। আচ্ছা, আমাদের এখানে কোনো রুম ফাঁকা আছে? আচ্ছা ভাবি, চলো একটা রুমে কিছুক্ষণের জন্য দিচ্ছি, তুমি এই শাড়িটা পরে নিও গিয়ে। আর ভাবি ফ্রেশ হয়ে তাহলে তুমি এখানে এসো, আমরা আর যাচ্ছি না তাহলে। আচ্ছা, আমি আসছি। আমাদের কাজ শেষ, বাকিটা ভাইয়া বুঝে নেবে। বলে দুই বোন হাসতে থাকে। রুমে লাইট নেই? না থাক, আমায় শুধু বলেন ওয়াশরুমটা কোথায়। ওকে, আপনি যান তাহলে। মৌ ওয়াশরুম থেকে বেরিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। রুমটা সত্যি অনেক সুন্দর করে সাজানো রয়েছে। চারপাশে ছোট ছোট মোমবাতি জ্বালানো, কোনো লাইট জ্বালানো নাই। মোমের আলোতে পুরো রুম ভরে উঠেছে। অনেকগুলো লাভওয়ালা বেলুন মেঝেতে গড়াগড়ি করছে। সাথে রুমটা যেন একটা গোলাপ বাগান। এত গোলাপ, খাটে তো সব গোলাপের পাপড়ি। এমনকি নিচে একটা ফুলের রাস্তা দিয়ে বারান্দার দিকে গেছে। তখন ঘর অন্ধকার থাকায় দেখতে পারেনি। প্রথমে চলে যেতে গিয়েও কি মনে হলো বারান্দায় গেল। নিশ্চয়ই ঘরটার মতো করে বারান্দাটাকেও সাজানো হয়েছে, কিন্তু বারান্দায় অলরেডি একজন উপস্থিত আছে। তাকে দেখে মৌ বলে ওঠে, সরি, আপনি এখানে? আমার বউ যেখানে আমি তো সেখানে থাকবোই, তাই না? বলে মুচকি হেসে 2 হাত বাড়িয়ে দেয়। মৌ দৌড়ে রায়হানের বুকে ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে জড়িয়ে কেঁদে ওঠে। রায়হান জড়িয়ে ধরে বলে, কি হলো, কাঁদছো কেন? আপনি আর সারাদিন আমার সাথে ভালো মতো কথা বলেননি, তার ওপর গতকাল আমার কথা না শুনে ভুল বুঝে চলে গিয়েছিলেন। আমি তোমায় কি করে ভুল বুঝি বলো তো? আমি তো জানি আমার পাগলিটা আমায় কতটা ভালোবাসে। আমার বিশ্বাস আছে তোমার প্রতি, আর তোমায় সারপ্রাইজ দিব বলেই তো তখন যেতে হয়েছিল। তাহলে সকাল থেকে এতটা সময় কেন কষ্ট দিয়েছেন? তোমার একার কষ্ট হয়েছে নাকি? আমিও তো কষ্ট পেয়েছি। তোমায় ছাড়া যে থাকতে পারবো না, অনেক ভালোবাসি তোমায়, বিশ্বাস করো। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, দয়া করে কখনো এমন করো না প্লিজ। খুব ভালোবেসে ফেলেছি তোমায়, কখন কিভাবে তা জানি না, শুধু এইটুকু জানি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বলে আবারও জড়িয়ে ধরে। রায়হানের যেন আজ খুশির সীমা নেই। কিছুক্ষণ দুজন এভাবে চুপ করে একে অপরকে জড়িয়ে ধরে রইল। নীরবতা ভেঙে রায়হান বলল, আর কত কাঁদবে, শার্ট তো পুরো ভিজে গেল। ও, এখন শার্টের চিন্তা হচ্ছে না, থাকবো না আমি। আরে আমি কি তা বলেছি নাকি? তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না। হ্যাঁ জানি তো, এর জন্য তো কাঁদা নামায়। আচ্ছা বাবা, সরি। এই দেখো কান ধরেছি। হয়েছে, আর ঢং করতে হবে না। ঠিক আছে, এখন আসো ডিনার করে নেই, খুব ক্ষুধা লেগেছে আমার। মৌ পাশে খেয়াল করে দেখে টেবিলে খাবার সাজানো আছে। রায়হান চেয়ার টেনে ইশারায় বসতে বলে। একটা প্লেট যে আপনি কিভাবে খাবেন? কিভাবে আবার? আমার বউয়ের থেকে? কি হলো তোমার, এভাবে তাকিয়ে আছো কেন? জলদি খাইয়ে দাও। মৌ বাধ্য মেয়ের মতো খাইয়ে দিতে থাকে, সাথে নিজেও খেয়ে নেয়। খাবার শেষে রায়হান প্লেটগুলো সাইডে রাখে, ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। বারান্দার রেলিং ধরে রাতের আকাশটা দেখছে মৌ, আর অবাধ্য চুলগুলো হালকা বাতাসে দোল খাচ্ছে।
হঠাৎই কোমরে কারোর হাতের স্পর্শ পেয়ে শিউরে উঠলেও বাধা দিল না, কারণ সে জানে এই হাতের মালিককে, তার ভালোবাসার মানুষ। তাই চোখ বন্ধ করে রায়হানের স্পর্শ অনুভব করতে থাকে। রায়হান মৌয়ের কোমর জড়িয়ে ধরে কাঁধে নিজের থুতনি রেখে আকাশের দিকে তাকিয়ে বলল, এই এত কি ভাবছো? ধন্যবাদ। ধন্যবাদ কেন? এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। মৌকে আরো গভীরভাবে নিজের সাথে জড়িয়ে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ এভাবে গল্প করার পর রায়হান ঘড়ির টাইম দেখে অলরেডি 11:52 বেজে গেছে। মৌয়ের হাত ধরে চোখে চোখ রেখে বলে, ভালোবাসা এমন একটা জিনিস যার শুরু থাকলেও শেষ নেই। যখন তখন যে কোনো পরিস্থিতিতে হঠাৎ করেই ভালোবাসা হয়ে যায়, ঠিক যেমন তোমায় প্রথম দেখার পর আমার হয়েছিল। আমি শুধু চাই তোমার বুকে নিজের জন্য একটু জায়গা নিতে আর অনেকটা ভালোবাসা দিতে। পবিত্র ভালোবাসার মাধ্যমে তোমার পৃথিবীর সমস্ত সুখ এনে দিতে চাই। দেবে কি আমায় সেই সুযোগ? মৌ এখানে আসার পর বারবার খালি অবাকই হচ্ছে। খুশিতে মৌয়ের চোখের কোণে পানির ভিড় জমিয়েছে। রায়হান ইশারায় উত্তর জানাতে চাইলেও মৌ মাথা নেড়ে হ্যাঁ বলে জড়িয়ে ধরে। রায়হানের মুখে ফুটে ওঠে বিশ্বজয়ের হাসি। রায়হান মৌয়ের চোখে হাত দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ, একদম কোনো কথা বলবে না। মৌ রায়হানের ধমকে চুপ হয়ে যায়। ঘরে এসে মৌয়ের চোখ থেকে হাত ছড়ায়। মৌ সামনে তাকিয়ে অবাকের এভারেস্ট জয় করে নেয়, কারণ সে সামনে তাকিয়ে দেখে টি টেবিলের মাঝখানে চকলেট কেক রাখা। কেকের উপর হ্যাপি বার্থডে বউ লেখা আছে। মৌ এত সব ঘটনায় ভুলেই গেছে যে আজ তার জন্মদিন। কি হলো, কেকটা কাটো। রায়হানের কথায় মৌয়ের ধ্যান ভাঙে। মুচকি হেসে মৌ মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দেয়, আর সাথে সাথে রায়হান বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মম, হ্যাপি বার্থডে টু ইউ। মৌ রায়হান দুজন মিলে কেক কাটে এবং দুজন দুজনকে খাইয়ে দেয়। রায়হান মৌয়ের গলা থেকে চুলগুলো আলতো করে সরিয়ে দিতেই মৌ যেন কেঁপে ওঠে। রায়হান মৌয়ের গলায় একটা চেন পরিয়ে ঘাড়ে আলতো করে চুমু দেয়। প্রতিটি স্পর্শে মৌয়ের হার্টবিট ক্রমশই বেড়ে চলেছে। রায়হান মৌয়ের কানে একটা কিস করে ফিসফিসিয়ে বলে, আজকে আমি যা চাইবো তা দেবে তো? মৌ যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। চোখ বুঝে শুধু মুহূর্তগুলো উপভোগ করছে। কি হলো, কিছু বলছো না যে? আমার একটা বাবু চাই, ঠিক তোমার মতো, যে সারা বাড়ি নাচানাচি করবে, আমাকে আব্বু বলবে, তোমাকে আম্মু বলবে। বাবা হওয়ার অনুভূতিটা ফিল করতে চাই। ছোট ছোট হাত ধরে খেলতে চাই, ছোট ছোট পাগুলোকে হাঁটতে শেখাতে চাই। পূরণ করবে আমার সেই চাওয়া? মৌ লজ্জায় কিছু না বলে রায়হানের গলা জড়িয়ে ধরে আছে দেখে রায়হান মুচকি হাসে, কারণ রায়হান তার উত্তর পেয়ে গেছে। মৌকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। ভালোবাসার প্রকাশ ঘটতে থাকে ওদের মধ্যে। 1 বছর পর এইমাত্র মৌকে ওটির মধ্যে নেওয়া হয়েছে। পরিবারের সকলে খবর পেয়ে চলে এসেছে। মৌয়ের কান্নার শব্দে যেন রায়হানকে আরো দিশেহারা করে দিচ্ছে। ওটিতে নেওয়ার প্রায় ঘন্টা হতে চলল। রায়হানের সময় যেন যুগের মতো কাটছে। হঠাৎই ওটির মধ্যে থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো রায়হানের কানে। বাচ্চার কান্নার আওয়াজ শুনেই সকলে আলহামদুলিল্লাহ বলে ওঠে। রায়হান দৌড়ে ওটির সামনে গেল। একটু পর হাসি মুখে ডাক্তার বেরিয়ে এসে জানালো তাদের মেয়ে হয়েছে এবং মা মেয়ে দুজনেই সুস্থ আছে। একজন নার্স অভিনন্দন দিয়ে একটি বেবি রায়হানের কোলে দিয়ে গেল। বেবির মুখটা দেখার সাথে সাথে রায়হানের দু চোখ ঝাপসা হয়ে এলো। বাবা হওয়ার অনুভূতি সত্যি অকল্পনীয়, যা প্রকাশ করার মতো না। মেয়েও যেন তার বাবাকে খুঁটিয়ে মন ভরে দেখছে। ইতিমধ্যে মৌকে ক্যাবিনে দেওয়া হয়েছে। সকলে মহা খুশি। বাবুকে কোলে নেওয়া নিয়ে সিফা আর নিশাতের মাঝে কথা কাটাকাটি চলছে, আর বেবি বড় বড় চোখ করে সবাইকে দেখে চলেছে। কিছুক্ষণ পর মৌয়ের জ্ঞান ফিরল। চোখ খুলেই রায়হানকে পাশে বসা দেখতে পায়। মৌকে তাকাতে দেখে রায়হানের মুখে হাসি ফুটে উঠল। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? ভালো। তুমি খুশি হয়েছো? শুধু খুশি না, অনেক বেশি খুশি হয়েছি। আমি কত ভাগ্যবান ভাবতে পারছো? আল্লাহর রহমতে আমাদের কোলে প্রথম রাজকন্যা এসেছে। আমাদের ঘরে যে লক্ষ্মীর আগমন হয়েছে, এর থেকে আনন্দের আর খুশির খবর হতে পারে? আর মৌয়ের ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটে ওঠে। তা আমাদের রাজকন্যা কোথায়? বেচারি মহা ঝামেলায় পড়ে গেছে, বুঝেছো?
ও তো ভাবছে পেটের ভেতরে ছিলাম, ভালোই ছিলাম, এখানে যে কেন আসলাম। মানে? আরে বাইরে তোমার 2 ননদ বাচ্চাকে নিয়ে এসে কি হই হুল্লোড়, তারা যে হসপিটালে আছে সেই খেয়ালই নেই তাদের। আর আমার মেয়ে বড় বড় চুপ করে সবাইকে দেখছে। রায়হানের কথা শুনে মৌ হাসতে থাকে। এর মাঝে বাবু কোলে রাইসা চৌধুরী সহ সবাই কেবিনে এলো মৌয়ের সাথে দেখা করতে। রাইসা চৌধুরী নাতনিকে মৌয়ের কোলে রেখে কপালে চুমু দিয়ে বলল, কেমন আছিস মা? ভালো মা। যাক, অবশেষে আমাদের সময় কাটানোর জন্য কেউ এসে গেছে, কি বলো ভাবি? হুম। একে একে কথা বলে সবাই বাইরে গেল। মৌ মন ভরে দেখছে মেয়েকে, আর রায়হান মেয়ে এবং মায়ের দিকে দেখায় ব্যস্ত। এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি কি? একটা বাবুর মা হয়ে গেছো, তবুও নজর ফেরাতে পারছি না। এখন মনে হচ্ছে আরেকটার জন্য চেষ্টা শুরু করে দিতে হবে। বলে মুচকি হেসে রায়হান চোখ মারে। যা, খালি ফালতু কথা। তাদের এই ভালোবাসা সারা জীবন রয়ে যাবে, আর তাদের ভালোবাসার চিহ্ন হয়ে থাকবে তাদের মেয়ে রাইসা চৌধুরী। এভাবেই বেঁচে থাকুক প্রতিটি পবিত্র ভালোবাসার সম্পর্ক।